আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ভারতের সর্বজন শ্রদ্ধেয় মিসাইল ম্যান ডক্টর এপিজে আব্দুল কালাম। শুরুতেই দিনটার কথা একটু ভাবুন। ২৭শে জুলাই ২০১৫ শিলংয়ে সেদিন বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। ৮৩ বছর বয়সী কালাম সাহেব টানা ২.৫ ঘন্টা ফ্লাইটে আর তারপর আরও ২.৫ ঘন্টা পাহাড়ি রাস্তায় গাড়িতে সফর করে আইআইএম শিলংয়ে পৌঁছলেন। বয়সের ভার, তার ওপর এতটা জার্নির ক্লান্তি, সব মিলে সহকারীরা তাকে বারবার বলছিলেন একটু বিশ্রাম নিতে, কিন্তু তিনি একদম নারাজ। তার সোজা সাপটা যুক্তি ছিল, একজন শিক্ষক ছাত্রদের জন্য অপেক্ষা করতেই পারে, কিন্তু ছাত্ররা যেন শিক্ষকের জন্য কখনোই অপেক্ষা না করে। এরপর ঠিক সন্ধ্যা 6:30টায় তিনি মঞ্চে উঠলেন। স্টুডেন্টদের সাথে একদম নিজের মেজাজে হাসি খুশিতে কথা বলতে বলতেই হঠাৎ থেমে গেলেন। তারপর চিরনিদ্রায় ঢলে পড়লেন। ব্যাপারটা শুনতে কোনো সিনেমার দৃশ্যের মতো লাগলেও এটাই কিন্তু ছিল রূঢ় বাস্তব। যে মানুষটা সারা জীবন শেখানোটাকে পাগলের মতো ভালোবেসেছেন, তিনি তার শেষ নিঃশ্বাসটুকু ত্যাগ করলেন ঠিক সেই কাজটা করতে করতেই। শিলংয়ের সেই চূড়ান্ত মুহূর্ত থেকে চলুন এবার একদম শুরুতে, মানে তারই চরম দারিদ্র্যের শিকড়ে একটু ফিরে যাই। দক্ষিণ ভারতের ছোট্ট দ্বীপ শহর রামেশ্বরম, সেখানে সমুদ্রের ধারে এক অত্যন্ত সাধারণ এবং গরিব নৌকোচালকের পরিবারে তার জন্ম। সংসারে টাকা পয়সার চরম অভাব, কিন্তু সততার কোনো অভাব ছিল না। দারিদ্র্য যে আসলে ঠিক কতটা নিষ্ঠুর হতে পারে সেটা তিনি একদম ছোটবেলা থেকেই খুব কাছ থেকে দেখেছিলেন। একবার রাতের বেলা ঘরে খাবার বলতে প্রায় কিছুই অবশিষ্ট নেই। ছোট্ট কালাম দেখলেন তার মা নিজের ভাগের একদম শেষ রুটিটাও নিঃশব্দে তার প্লেটে তুলে দিলেন, আর নিজেই শুধু জল খেয়ে শুয়ে পড়লেন। ওই দিনটা তাকে শিখিয়েছিল যে দারিদ্র্য মানে শুধু পেটের ক্ষুধা নয়, এটা আসলেই একটা পরিবারের নীরব ত্যাগের আরেক নাম। মাত্র 10, হ্যাঁ, তার বয়স তখন মাত্র 10 বছর। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। ঠিক সেই সময় তার জীবনে একটা ভয়ঙ্কর ঝড় নেমে আসে। আক্ষরিক অর্থেই একটা সামুদ্রিক ঝড়ে তার বাবার রোজগারের একমাত্র সম্বল, ওই নৌকোটি পুরোপুরি ভেঙে চুরমার হয়ে যায়। পরিবারের ওই চরম দুর্দশার দিনে 10 বছরের ছোট্ট ছেলেটি বুঝে গিয়েছিল এবার তাকেও সংসারের দায়িত্ব নিজের ছোট্ট কাঁধে তুলে নিতে হবে। ওই বয়সে তার হাড় ভাঙা খাটুনির রুটিনটা একবার শুনবেন। প্রতিদিন ভোর 4টে ঘুম থেকে ওঠা, তারপর সাইকেল চালিয়ে 20 কিলোমিটার দূরে রেলওয়ে ট্র্যাকে পৌঁছানো। ঘড়ির কাঁটায় ঠিক 5:06 ট্রেন আসত, আর চলন্ত ট্রেনের বগি থেকে ফেলা খবরের কাগজের বান্ডেলগুলো তিনি আর তার দাদা মিলে লুফে নিতেন। তারপর শুরু হতো বাড়ি বাড়ি কাগজ বিলি। নিজের পড়াশোনার খরচ জোগাতে আর পরিবারকে বাঁচাতে একটা 10 বছরের বাচ্চার এই লড়াই ভাবলে সত্যি গায়ে কাঁটা দেয়। তো চলুন এবার আমরা দেখি কিভাবে প্রত্যাখ্যান থেকে তার জীবনের মোড় ঘুরে গেল। ছোটবেলায় স্কুলে একদিন এক শিক্ষকের কথায় অনুপ্রাণিত হয়ে তিনি আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখেছিলেন, কিন্তু সেই স্বপ্ন পূরণের পথটা মোটেই মসৃণ ছিল না। এই স্লাইডের পার্থক্যটা কতটা চমকপ্রদ একবার দেখুন। তিনি জীবনের 27টা বছর ইন্ডিয়ান এয়ারফোর্সের পাইলট হওয়ার জন্য নিজেকে তিল তিল করে প্রস্তুত করেছিলেন, কিন্তু ফাইনাল রাউন্ডে গিয়ে দেখলেন শূন্যপদ আছে মাত্র 8টি, আর তিনি হলেন নবম। মাত্র এক ধাপের জন্য স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে গেল। মনে হয়েছিল দুনিয়াটা এখানেই শেষ। কিন্তু নিয়তির কি আশ্চর্য খেলা দেখুন। ঠিক তার কয়েক বছর পর ভারতের রাষ্ট্রপতি হিসাবে তিনি সেই ফাইটার জেটই উড়িয়েছিলেন। অর্থাৎ যেটা একসময় চরম ব্যর্থতা মনে হয়েছিল, সেটা আসলে ছিল আরও বড় কিছুর প্রস্তুতি। স্বপ্নভঙ্গে সেই চরম হতাশায় তিনি সোজা চলে গিয়েছিলেন ঋষিকেশে। সেখানে দেখা করেন হিন্দু সন্ন্যাসী স্বামী শিবানন্দের সাথে। স্বামীজি তাকে একদম চোখ খুলে দেওয়া একটা উপদেশ দিয়ে বলেছিলেন, শোনো, তোমার ভাগ্যে পাইলট হওয়া লেখা নেই। তুমি হয়তো অন্য বড় কিছু হওয়ার জন্য পৃথিবীতে এসেছো। এখন তোমার কাজ হলো সেই পথটাকে খুঁজে বের করা। ব্যাস, এই একটা কথাই তার জীবনের অভিমুখ পুরোপুরি বদলে দেয়। এখন এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো এই সংখ্যাটা 250। 1958 সালে স্বামীজির কথায় নতুন পথ খুঁজতে গিয়ে তিনি সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজে যোগ দেন। আর জানেন তার মাসিক বেতন কত ছিল? মাত্র 250 টাকা।
হ্যাঁ, এই সামান্য অঙ্কটা দিয়েই শুরু হয়েছিল এক অসাধারণ বিজ্ঞানীর মহাকাব্যিক যাত্রা। আর এর পরে শুরু হয় রাইজ অফ দ্য মিসাইল ম্যান। কিভাবে 250 টাকা বেতনের একজন সাধারণ কর্মী ধীরে ধীরে ভারতের মহাকাশ আর প্রতিরক্ষা গবেষণার মূল স্তম্ভ হয়ে উঠলেন, এবার আমরা সেটাই দেখব। এই টাইমলাইনটার দিকে একবার চোখ বুলিয়ে নিন। 1962 সালে বিক্রম সারাভাইয়ের সাথে তিনি কাজ শুরু করলেন কেরালার একটা পুরনো চার্চের ওয়ার্কশপে। তখন রকেটের পার্টস সাইকেলে বা গরুর গাড়িতে করে নিয়ে যাওয়া হতো। এরপর 1979 সালে এসএলভি স্যাটেলাইট প্রজেক্টের মর্মান্তিক ব্যর্থতা। কিন্তু তিনি কি দমে যাওয়ার পাত্র? একদমই না। ঠিক 11 মাস পর 1980 সালে রোহিণী 1 স্যাটেলাইট সফলভাবে লঞ্চ হলো। আর 1998 সালের পোখরান 2 নিউক্লিয়ার টেস্টের কথা তো আমরা সবাই জানি, যেখানে আমেরিকার CIA নজরদারি স্যাটেলাইটগুলোর চোখে ধুলো দিয়ে তিনি ভারতকে চূড়ান্ত সাফল্য এনে দিয়েছিলেন। ওই যে 1979 সালের ব্যর্থতার কথা বলছিলাম, সেটা নিয়ে একটা দারুণ গল্প আছে। প্রজেক্ট ক্র্যাশ করার পর গোটা দেশের মিডিয়া যখন কালাম সাহেবের মুণ্ডুপাত করছে, ঠিক তখন ইসরোর তৎকালীন চেয়ারম্যান সতীশ ধাওয়ান একটা ঢালের মতো তার সামনে এসে দাঁড়ান। মিডিয়ার সমস্ত তিরস্কার তিনি নিজের কাঁধে তুলে নেন। একজন সত্যিকারের নেতার এই সাপোর্ট কালাম সাহেবকে এতটা আত্মবিশ্বাস দিয়েছিল যে তিনি সোজা কথা দিয়েছিলেন, 1 বছরের মধ্যে প্রজেক্ট সফল করতে না পারলে তিনি নিজেই পদত্যাগ করবেন। ঠিক এই জায়গাটাতেই তার দর্শনের আসল ম্যাজিকটা লুকিয়ে আছে। তিনি মন থেকে বিশ্বাস করতেন ব্যর্থতা মানুষকে শেষ করে দিতে আসে না, বরং আরও স্ট্রং বানাতে আসে। 1979 সালের ওই বিশাল ব্যর্থতার পর তার যে বাউন্স ব্যাক, তার ফলে কিন্তু তৈরি হয়েছিল অগ্নি বা পৃথিবীর মতো মিসাইল। হ্যাঁ, একটা চরম ব্যর্থতার ছাই থেকে জন্ম নিয়েছিল আমাদের মিসাইল ম্যান। বিজ্ঞানী হিসেবেই যখন তার ক্যারিয়ার প্রায় পরিপূর্ণ, ঠিক তখনই আসে দ্য পিপলস প্রেসিডেন্ট অধ্যায়, 2002 সাল। তিনি তখন অবসর নিয়ে মনের আনন্দে একটা ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন। চলুন দেখি সেখান থেকে কিভাবে তিনি সোজা রাষ্ট্রপতি ভবনে পৌঁছলেন। একদিন দুপুরে ক্লাস নেওয়ার সময় হঠাৎ একটা প্রাইভেট নম্বর থেকে তার কাছে ফোন আসে। ফোনের ওপারে স্বয়ং প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। তিনি এই অবসরপ্রাপ্ত বিজ্ঞানীকে দেশের একাদশ রাষ্ট্রপতি হওয়ার জন্য সরাসরি অনুরোধ করেন। অবিশ্বাস্য হলেও সত্যি, ওই একটা ফোন কল আগামী 5 বছরের জন্য ভারতের ইতিহাস বদলে দিয়েছিল। 25শে জুলাই 2002-এ তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন। কিন্তু এখানে একটা অসাধারণ ব্যাপার খেয়াল করুন। দেশের সর্বোচ্চ পদে বসার পর কেরালায় গিয়ে তিনি তার ব্যক্তিগত অতিথি হিসেবে কাদের নিমন্ত্রণ করেছিলেন জানেন? একজন স্থানীয় জুতো সেলাইওয়ালা এবং একজন ছোট হোটেলের মালিককে। কারণ বিজ্ঞানী থাকার সময়ে তিনি এদের সাথে অনেকটা সময় কাটিয়েছিলেন। ক্ষমতার চূড়ায় পৌঁছেও তিনি তার শেকড় আর সাধারণ মানুষকে এক মুহূর্তের জন্য ভুলে যাননি। চলুন এবার আমরা তার জীবনের সেই আনফেডিং এডুকেশনাল লেগাসি বা সবচেয়ে প্রিয় জায়গায় ফিরে যাই, মানুষকে শেখানো আর জীবনে এগিয়ে যেতে সাহায্য করা। এটাই ছিল তার আসল প্যাশন। শিক্ষার প্রতি তার ডেডিকেশন কিভাবে একজন মানুষের জীবন আমূল বদলে দিতে পারে, তার একটা জ্বলন্ত উদাহরণ হলো তার নিজের ড্রাইভার। ছেলেটি ক্লাস 10-এ ফেল করা ড্রপ আউট ছিল। কালাম সাহেব একদম খেয়াল করলেন ছেলেটি কাজের ফাঁকে বই পড়ে। ব্যাস, তিনি নিজে তাকে পড়িয়ে ক্লাস 10 পাশ করালেন, বই কিনে দিলেন। ছেলেটি যখন ইতিহাস নিয়ে পড়তে চাইল, PhD করা পর্যন্ত তার পুরো দায়িত্ব তিনি নিজের কাঁধে তুলে নিলেন। আর জানেন সেই ড্রপ আউট ছেলেটি আজকে তিনি হলেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক প্রফেসর ভি কাথিরেসেন। একেবারে গেম চেঞ্জার যাকে বলে। মৃত্যুর অনেক আগে তিনি আমাদের সবার জন্য এই অসামান্য বার্তাটি দিয়ে গিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমার মৃত্যুতে দয়া করে কোনো ছুটি ঘোষণা করো না। যদি আমাকে সত্যি শ্রদ্ধা জানাতে চাও তবে একটা দিন বেশি কাজ করো। তিনি চেয়েছিলেন তার মৃত্যু যেন দেশের অগ্রগতির চাকাকে 1 সেকেন্ডের জন্য না থামায়, বরং দেশ গড়ার কাজে যেন নতুন এনার্জি দেয়। আজকের এই এক্সপ্লেনারের একদম শেষে এসে এই বিষয়টা একবার ভেবে দেখার মতো। বৃষ্টির মধ্যে ভিজে ভিজে খবরের কাগজ বিক্রি করা একটা ছোট্ট ছেলে
যদি নিজের চেষ্টায় মহাকাশ ছুঁতে পারে, দেশের সর্বোচ্চ সম্মানে পৌঁছতে পারে, তাহলে আমাদের দৈনন্দিন জীবনের এই ছোটখাটো সংগ্রামগুলো আসলে আমাদের কোন ভবিষ্যতের জন্য তৈরি করছে? ডক্টর কালামের জীবন কিন্তু আমাদের বারবার এটাই মনে করিয়ে দেয় যে জীবনের বাধাগুলো আসলে পথ আটকানোর জন্য নয়, সেগুলো হলো আরও উঁচুতে ওঠার একটা সিঁড়ি। আশা করি আজকের আলোচনা আপনাদের সবাইকে নতুন কিছু ভাবতে সাহায্য করবে। সবাই খুব ভালো থাকবেন, আর হ্যাঁ, শেখা চালিয়ে যাবেন।